ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, একটা শুটিং চলতেছে, কেমন চলছে? ভালো। আহ, পরিচালক আসলাম ভাই নির্দেশনা চলতেছে, কেমন লাগছে ভাই? না, ও তো অনেক পুরনো কাজ করা মানুষ, ভালোই কাজ করে। নায়িকা হিসেবে আছে মৌ খান, নবাগত হিরো একজন, কেমন করছে ওনারা? আসলে মৌ তো কয়েকটা ছবি আমার সাথে করেছে, খারাপ না, ওরা নতুন হিসাবে ভালো কাজ করে যাচ্ছে। ভাই আপনারা সিনিয়র মানুষ, এখন যে শুটিংগুলো করতেছেন আসলে বর্তমান চলচ্চিত্র দর্শক হচ্ছে, ওই সিনেমাটার মানে ওই সুপারহিট সিনেমাদের সাথে ওই সিনেমাটার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবে কিনা? আসলে সেই অবস্থান তো বাংলাদেশে আমাদের নেই এখন, কারণ আমাদের সিনেমা হল একদমই নেই। খুব অল্প সিনেমা হলে আমাদের ছবিগুলো চলে। তো এখন আগের সেই মানে চলার মতো তো সিনেমা হল থাকলে সেই অবস্থানটা আমরা ধরে রাখতে পারতাম। আচ্ছা ভাই, আর এখন যে পরিস্থিতি বাংলা চলচ্চিত্র যে ঈদে যে কয়েকটা সিনেমা হল মানে দর্শকরা রিসিভ করলে, এখন পর্যন্ত ঈদের সিনেমা হল থেকে নামাই নেই, কেমন লাগছে ভাই এই দৃশ্যগুলো? অবশ্যই ভালো। আমাদের ছবি যদি দর্শকরা দেখে আর সেই ছবিগুলো যদি হলে চলতেই থাকে, এটা তো আমাদের জন্য আনন্দের বিষয় এবং একটা সুখের বিষয়। অনেকদিন প্রায় কেউ বলতেছে 2 যুগ ধরে মানে হলে এত লোক সংখ্যা আসে না, এত রিসিভ হয়নি, এই সময় কি সিনেমা হলগুলি বাড়ানো উচিত কিনা? সিনেমা হল বাড়ানোর জন্য তো আমরা অনেক আগে থেকেই বলে আসছি, অনেক আন্দোলন আমরা করেছি। আসলে যারা সিনেমা হলের মালিক তারা যদি সিনেমা হল তৈরি করেন তাহলে কিন্তু আমাদের সিনেমা হলগুলো বাড়বে এবং আগের মতো সেই সিনেমা হল আবার চালু হবে। আচ্ছা ভাই, আপনারা যখন হিরো মানে আপনাদের সময় যে সুপার টুপার হিট ছিল, আপনাদের নামের উপরে অনেক কিছু চলতো, কাউকে কোনো উদাহরণ দিলে আপনাদের ডায়লগের উপরে উদাহরণগুলি থাকতো। এই যুগটা বর্তমানে প্রিয়তমা যে সিনেমাটা চলতো, এই সিনেমাটা থেকে কয়েকটা ডায়লগ এখন রাস্তাঘাটে মানুষের মুখে মুখে শোনা যায়। এখন ছোট পর্দার আর্টিস্ট আর বড় পর্দার আর্টিস্ট, ওই পার্থক্যটাই আপনার কাছে যদি একটু শুনতে চাই। পার্থক্যটা আসলে পার্থক্যটা বলা খুবই মানে কঠিন, এই জন্য যে পর্দা তো পর্দাই, ছোট পর্দাও পর্দা, বড় পর্দাও পর্দা। আসলে বড় পর্দাটা আমরা পয়সা দিয়ে দেখি আর ছোট পর্দাটা আমরা বিনা পয়সায় দেখি। বিষয়টা কিন্তু এরকম, আসলে দুই জায়গায় কিন্তু শিল্পীরা অভিনয় করে, কষ্ট করে। যখন সিনেমার একটা আর্টের যেহেতু টাকা দিয়ে যখন দেখে, তাদের ওদের ভ্যালুটা অবশ্যই বেশি। হ্যাঁ, সিনেমা হলে যারা ছবি পয়সা কেটে দেখে সেই তো চিত্র তারকা তো শব্দ একটা আছে, আপনারা জানেন, মানে সেটার মধ্যে তো একটা পার্থক্য বিশাল আছে। এই জন্য তো বড় পর্দা এক জিনিস আর ছোট পর্দা আরেক জিনিস। কিন্তু আচ্ছা ভাই, এখন যে ছোট পর্দা বড় পর্দা দুনো জায়গার আর্টিস্টরা কিন্তু সিনেমা করছে, আর সিনেমা করার পর বাংলা চলচ্চিত্রের কিছু আর্টিস্ট, নাটকের চলচ্চিত্রের কিছু আর্টিস্ট একজন একজনকে অন্য চোখে দেখে, আসলে এই বিষয়গুলি আপনারা সিনিয়র হিসেবে কীভাবে দেখেন? আমি বলবো এটা একটা সংকীর্ণতা। আসলে কোনো শিল্পীকে অন্য চোখে আর চোখে দেখার সুযোগ নয়। আমি বলবো তার এটা ব্যক্তিগত ব্যাপার। আমি প্রত্যেকটা শিল্পীকে বলবো যে তার মনটা উদার থাকতে হবে। আমরা সবাই অভিনেতা অভিনেত্রী, আমরা সবাইকে সমান মর্যাদা দিতে হবে এবং সমানভাবে ভালোবাসতে হবে। এখানে যখনই আমরা অন্য চোখে দেখবো তার মানে যে এটা কিন্তু আমার সমস্যা, এটা শিল্পীদের সমস্যা না। ভাই আপনাদের যখন এক সময় ছিল যে আপনারা সিনিয়র যখন সামনে থাকে অনেক সম্মান করে কথা বলতেন, সিনিয়রদের অনেক সম্মান দিতেন, কিন্তু সেই জিনিসটা এখন হচ্ছে না। একজন জুনিয়র শিল্পী একজন সিনিয়র শিল্পীকে কটূক্তি করে কথা বলে, এটা আসলে কেন হচ্ছে? এটা আসলে আমি বলবো যে মানুষের শিক্ষার অভাব আছে, জ্ঞানের অভাব আছে। তাহলে সিনিয়র জুনিয়র শব্দটা থাকতো না। সারা পৃথিবীতে কিন্তু জুনিয়ররা সিনিয়রদেরকে সম্মান করে, এটা একটা রেওয়াজ। কিন্তু তেমনিভাবে আমরাও কিন্তু সিনিয়রদেরকে সম্মান করে আসছি আজও। কিন্তু যারা করে না, যারা সম্মান দিতে জানে না, তারা নিজেরা কখনো সম্মান পায়ও না এবং তাদের সেই অবস্থানটা চিরস্থায়ী হয় না। তারা আশিক ক্ষণিকের জন্য, আবার ক্ষণিকের জন্য তাদের চলে যেতে হয়। একটা প্রশ্ন ছিল, সেটা হলো কি, একজন নাটক থেকে আসা শিল্পী একটা ছবি করার পরে আমাদের সিনিয়র আর্টিস্ট যার 24 বছরের ক্যারিয়ার সাকিব খানকে কটূক্তি করে কথা বলেছেন, এটা আসলে আপনি কি চোখে দেখছেন? অবশ্যই আমি বলবো যে বলেছে সে খুব নিচু মনের পরিচয় দিয়েছে এবং সে শিল্পী সুলভ কোনো আচরণ করেনি, এটা করার তার অধিকার নেই।
তো ভাই কিছু মানে নাটকের যে পর্দার কিছু সিনেমা একের পর ওরা আসতেছে, ওরা কি এমন কিছু চাচ্ছে যে চলচ্চিত্র আর্টিস্টদেরকে এইগুলো কিছু একটা বলে ওদেরকে একটা দিন করে যাওয়ার কোনো পরিমাণ বা ধরনের কোনো কিছু ওরা কি করতেছে কিনা? একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে, যে বড় পর্দার শিল্পীরা কিন্তু বড় পর্দারই মানুষ, তারা আজীবন থাকবে এবং তারা কাজ করে যেতেই পারবে। আর ছোট পর্দা থেকে এসে তারা যে কাজ করতে পারবে না সেটা আমি বলছি না, আমি তাদেরকেও স্বাগতম জানাই, তাদেরকেও ভালোবাসা জানাই, কিন্তু তাদেরকে যারা সিনিয়র বড় পর্দায় তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে কখনো ছোট করা যাবে না। এবং এই ধরনের কোনো চিন্তা করাটা খুব বোকামি হবে যে আমরা ছোট পর্দা ভালো ছবি আজকে উপহার দিয়েছি বলে আমরা যারা বড় পর্দায় কাজ করে তারা দূরে সরে যাবে এবং তারা এখানে টিকতে পারবে না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা যুগে যুগে অনেক ছবি মাঝে মাঝে সুপারহিট হয়, তাই বলে সেই ধারাবাহিকতা কিন্তু থাকে না যদি তার মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা এবং অধ্যবসায় না থাকে সেই শিল্পীর। একটি শিল্পী হতে গেলে কিন্তু তাকে শিল্পী জগতের সবাইকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা সেক্টরে টেকনিশিয়ান আছেন এবং বিভিন্ন কলাকুশলী আছেন, এবং অভিনেতাদের কিন্তু অবশ্যই রেসপেক্ট করতে হবে, এবং যেই অভিনয়টি সে করবেন সেই অভিনয়টাকে ভালোবাসতে হবে এবং সেই জায়গায় তার সেই অভিনয়ের সাথে মিশে যেতে হবে। ভাই আমাদের শুধু একজনই সাকিব খানের সিনেমা যখনই আসে তখনই শুধু ওকে নিয়ে আলোচনা সমালোচনাগুলি হয়, অন্য অনেক চলচ্চিত্র আসে যায় ওইগুলোর কোনো নাম গন্ধ নাই, এই বিষয়টা ওর ক্ষেত্রে কেন হয়? একটা সাকিব তো ও সাকিব খান, তাই না? ও তো নিজেকে তৈরি করেছে এককভাবে, স্বাভাবিকভাবে তো ওর দর্শক জনপ্রিয়তা বেশি, এবং যার জনপ্রিয়তা বেশি তাকে নিয়ে আলোচনা বেশি থাকে। তাইলে একজনের মানে আলোচনা মানে কিছু বলে কি উপরে ওঠা যায় না, কিভাবে একজনের উপরে উঠতে গেলে আসলে অরিজিনাল রাস্তাটা কি আপনারা সিনিয়র আপনাদের কাছ থেকে শোনা উচিত? উপরে ওঠার একটাই সঠিক পথ হলো যে আমি অভিনয় করতে গেলে আমাকে ধৈর্যশীল হতে হবে, আমাকে এই পেশাটাকে সম্মান করতে হবে, এবং এই জায়গায় প্রত্যেকটি মানুষকে যে যার সম্মান পাওয়া তাকে সেই সম্মান দিতে হবে। এখানে কোনো অবস্থাতেই কাউকে জেলাস করা যাবে না, কারো প্রতি কটূক্তি করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না। হিংসা কিন্তু একটা পতনের মূল বিষয়, যে হিংসা করে সে কিন্তু নিজেই তার পতন হয়ে যায়। সেই জন্য সব হিংসা বিদ্বেষ ভুলে যে এই জায়গাটাকে ভালোবেসে এবং এই জগৎটাকে শ্রদ্ধা করে তার এগিয়ে যেতে হবে অধ্যবসায় করে, একসময় অবশ্যই সে জেগে উঠবে। ভাইয়া আমি প্রযোজক সমিতির সদস্য, আমি প্রযোজক সমিতি অনেক দিন ধরে নির্বাচন বিভিন্ন সময় হওয়ার কথা থাকলেও কোনো কারণে হচ্ছে না, ওই বিষয়টা মানে ওই জায়গাটায় কি একটাই প্রতিষ্ঠান প্রযোজক সমিতি চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটা ভালো থাকে, চলচ্চিত্র উন্নয়ন একটু ভালো হয়, ওই আপনাদের নির্বাচনটা এখনো হচ্ছে না কেন? নির্বাচন বিষয়টা তো আসলে আমাদের এখানে যখন আমাদের মামলা হয়ে গিয়েছে আমাদের অনেক সমস্যা নিয়ে, তখন সেই মামলাগুলো কিন্তু চলমান। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে হলো আমাদের প্রযোজক সমিতি, তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যখন তারা নির্বাচন করার সুযোগ করে দেবে ঠিক তখনই আমরা নির্বাচন করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের যেভাবে মামলাগুলো হয়ে আছে এই মামলাগুলো নিষ্পত্তি না হলেও আসলে নির্বাচনটা করা কঠিন হয়, সেই জন্যই আমাদের নির্বাচনটা আসলে আপাতত স্থগিত হয়ে আছে। আর চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক কিছু যে প্রশাসন যে কাজগুলি করতেছে, চলচ্চিত্রগুলো শুটিং হচ্ছে না, ওরা প্রত্যেকটা জায়গায় রেট অনেক বেশি নিচ্ছে, এটা যদি প্রযোজক সমিতি ভাই আমি একটা রিকুইজিট করব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতেছে যে বলো। হ্যাঁ ভাই, প্রযোজক সমিতির যারা মানে এফডিসিতে এখন শুটিং হচ্ছে না, সবাই বলতেছে এফডিসি রেট বেশি, বাইরে শুটিং করলে আমাদের খরচ কম। প্রযোজক সমিতি এখন কোনো মানে নেতৃত্বহীন প্রযোজক সমিতি বললেই চলে। প্রযোজক সমিতির যদি একজন দক্ষ লোক বসে ওই জিনিসটাকে আরেকটু উন্নয়নের মুখ দেখবে কিনা? একটু প্রশ্নটা একটু আবার করে তোমার এটা নিচে নামতেছে হয়েছে, তাদের প্রচুর গরম। ঠিক আছে তো, ঠিক আছে, এটা পাল্টাবা ও ক্যামেরা। এটা কিন্তু যায় আসে, আচ্ছা দুইটা প্রশ্ন করবো ভাই, আপনি একটা মানে ওই জিনিসটা বলবেন না, নির্বাচন সামনে করতেছেন কিনা? বলো।
সে জলুস লাগবে না, আসলে আসবে না। এই জিনিসটা সুবিধা চল যায় না। সিনেমা হল কই? সিনেমা হল আছে? এখন যদি একটু একটু বাড়ে আর কি যে সিনেমাগুলি, এ বানাই এক ছবি দেখে মাসে সিনেমা বানায় পাগল। এটাও তো কথা, বছরে তো মিনিমাম 12-10টা সিনেমা ঠিক আছে। ভাই এফডিসিতে শুটিং হচ্ছে না, এখন রেট বেশি নিচ্ছে বলে প্রযোজকদের অভিযোগ। প্রযোজক সমিতিতে যদি দক্ষ একটা নেতা বসে তাহলে এই জিনিসটা কি প্রযোজকদের জন্য অনেক উপকার হবে কিনা, চলচ্চিত্রের জন্য উপকার হবে কিনা? প্রযোজক সমিতি না থাকলে তো এটার প্রতিবাদ করার কোনো অবস্থান কোথাও নেই, কারণ প্রযোজকরা ছবি নির্মাণ করে আর এফডিসির সাথে প্রযোজকদেরই সম্পর্ক, কারণ এফডিসির ক্লায়েন্ট হলো প্রযোজকরা। কিন্তু আর প্রযোজকরা যদি সমিতি থাকে, সেখানে একটা গণতন্ত্র থাকে, সেই গণতন্ত্র অনুযায়ী তখন এই এফডিসির সাথে বসে, এমডির সাথে বসে এটা কিন্তু একটা ফয়সালা হয়। সেই জায়গায় কিন্তু তখন রেট কমানো বা এটাকে স্থিতি করা বা কিছু করা, সেটার কিন্তু একটা সুযোগ থাকে। যেহেতু আমাদের এখন সমিতি নাই, আমাদের সমিতি চালাচ্ছে এখন প্রশাসক, এই জন্য আমাদের এই বিষয়টা আসলে কঠিন হয়ে গেছে আমাদেরকে এটা কোনো সমাধান করা। ভাই আপনি প্রযোজক সমিতিতে নির্বাচন করবেন কিনা? আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাআল্লাহ অবশ্যই প্রযোজক সমিতি নির্বাচন আমি করব। ভাই আর একটা প্রশ্ন, আপনি শিল্পী সমিতির সদস্য, আমি শিল্পী সমিতি নিয়ে আগামী নির্বাচনে শোনা যাচ্ছে ডিপজল ভাই নির্বাচন করবেন, আসলে এই বিষয়টা আপনি কি বলবেন? মানে আসলে কে নির্বাচন করবে না করবে আসলে এটা তো আমার বলা মুশকিল না, কারণ এই বিষয়টা তো আর আমাকে বলে নেই যে ও নির্বাচন করবে, তাই আমি কেন ওই কথাটা বলতে যাব? আমি তো শুনিনি ওর কাছে। না ভাই সিনেমা আপনার বলতে যে কেমন হবে উনি যদি নির্বাচন করেন? না, কেমন হবে এই বিষয়টা কিন্তু সঠিক না, কারণ বিষয়টা হয়েছে যে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি বললাম যে ও করলে এটা হবে, কিন্তু এখনও করলো না, তাতে কী হলো? আমার এই কথা তো কোনো মূল্য থাকবে না। আসলে এই প্রশ্নটা অবান্তর, আর এটা উত্তর দেওয়াটা ঠিক না আসলে। আচ্ছা ভাই, যে শুটিংটা করতেছে ওই শুটিং এর উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ছবিটার গল্প কেমন? আমি এই ছবিটাতে যতটুকু কাজ করেছি, একটা গল্প সমৃদ্ধ ছবি দেখার মতো। আমি আশা করি দর্শকরা ছবিটা ভালোভাবে গ্রহণ করবেন এবং ছবিটা দেখলে দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আনন্দ পাবেন এবং ছবি দেখার একটা সত্যি তৃপ্তি পাবেন। ছবিটি খুবই সুন্দর এবং ভালো একটি ছবি নির্মাণ হচ্ছে। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ। যে দর্শকরা আছেন আমার, সেই দর্শক ভাইদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাংলা ছবি বেশি বেশি করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।